নমস্কার। এখনো পর্যন্ত সব গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে আধ ঘন্টায় 5টার 5 স্পেশালে নিয়ে আমি অতনু রয়েছি বিকেল ঠিক 5টায়। এবং শুরুতেই নুসরাত জাহানের খবর। নুসরাতের খবর কেন? কারণ নুসরাত আদালতে হাজিরা দিলেন, জামিনও পেলেন, কিন্তু কোন কেস, কি হয়েছিল ফ্ল্যাট প্রতারণা মামলায়? সংক্ষেপে একবার জেনে নেওয়ার চেষ্টা করবো। অমিত প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন। অমিত, দেখো অতনু, গত বছর ইডির কাছে একটি অভিযোগ এসেছিল যে প্রায় 400রও বেশি জন অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মী তারা সেভেন সেন্স ইনফ্রাস্ট্রাকচার প্রাইভেট লিমিটেডকে 5 লক্ষ টাকা করে দিয়েছিলেন রাজারহাটে জমি কিনে তাদের জন্য ফ্ল্যাট তৈরি হবে, এমনটাই কিন্তু কথা ছিল। কিন্তু বিগত কয়েক বছরে সেই টাকা তারা ফেরতে পাননি, এমনকি তারা ফ্ল্যাট পাননি। বরং এই কোম্পানিরই অংশীদার হিসেবে ছিলেন নুসরাত জাহান, যিনি নাকি এই কোম্পানি থেকে টাকা নিয়ে নিজে ফ্ল্যাট কিনেছেন, এমনটা কিন্তু অভিযোগ ছিল প্রতারিতদের। এবং এই মামলা ইডি করছিল এবং এই মামলা কিন্তু আলিপুর আদালতেও মামলা চলছিল। সেই মামলাতে আলিপুর আদালতের তরফে নুসরাত জাহানকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এবং সশরীরে হাজিরা দিতে বলা হয়েছিল। যদিও সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে আলিপুর জাজ কোর্টে নুসরাত জাহান দ্বারস্থ হয়েছিলেন এবং তিনি বলেছিলেন তিনি সশরীরে হাজিরা দেবেন না, তার হয়ে তার আইনজীবী কিন্তু মামলার দিনগুলোতে, শুনানি দিনগুলোতে হাজিরা থাকবেন। কিন্তু আলিপুর জাজ কোর্টের তরফে গত সপ্তাহে সে আবেদন খারিজ হয়ে যায় এবং কার্যত নুসরাতকে নির্দেশ দেওয়া হয়েছিল যে তাকে যাতে সশরীরে তিনি আলিপুর আদালতে গিয়ে তিনি যাতে হাজিরা দেন। আজকে তিনি হঠাৎই আলিপুর আদালতে তিনি যান এবং তিনি হাজিরা দেন এবং 4000 টাকার সিকিউরিটি বন্ডে তিনি জামিন নিয়েছেন, এমনটা কিন্তু আদালত সূত্রে খবর। কারণ গত বছর এই মামলাতেই সেপ্টেম্বর মাসে তিনি ইডি দপ্তরেও হাজিরা দিয়েছিলেন এবং সমস্ত তার ব্যাংকের নথিপত্র, ব্যাংকের স্টেটমেন্ট এবং তার বিরুদ্ধে যে অভিযোগ উঠছিল যে তিনি ফ্ল্যাট কিনেছেন ওই সংস্থার টাকাতেই, সেই সংক্রান্ত বিভিন্ন নথিপত্র তিনি কিন্তু ইডি দপ্তরে গিয়ে তিনি জমা দিয়েছিলেন। এবং আজকে তিনি এই মামলাতে যে আদালতের নির্দেশ ছিল, আদালতের নির্দেশ মেনে সশরীরে হাজিরা দিলেন এবং 4000 টাকা সিকিউরিটি বন্ডে তিনি জামিনও নিয়েছেন, এমনটা কিন্তু আদালত সূত্রে খবর। ধন্যবাদ। আলিপুর আদালতে আপনি গেলেন, নুসরাত আলিপুরে কোনো কথা হয়েছে? কি কোর্ট থেকে আপনাকে কোর্টে যেতে হলো, কোনো কথা হয়েছে? কলকাতা মেডিকেল কলেজে র্যাগিংয়ের অভিযোগ উঠছে এবং সেই র্যাগিংয়ের জন্য যে কমিটি, সেই কমিটি র্যাগিংয়ের তদন্ত করছে এবং তদন্ত করে চূড়ান্ত যে তদন্ত রিপোর্ট, তাতে র্যাগিংয়ের প্রমাণ মিলেছে। অভিযোগ উঠেছে 2 সিনিয়রের বিরুদ্ধে র্যাগিংয়ের অভিযোগ। কোন বিভাগে, কি অভিযোগ, চূড়ান্ত তদন্ত রিপোর্টে কি রয়েছে? ওঙ্কার প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন, বলতে পারবেন ওঙ্কার? দেখো, গত 9 জানুয়ারি কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষর কাছে পিজিটি 1 এর 2 ছাত্র তারা কিন্তু অভিযোগ করেন যে পিজিটি 2 এর 2 ছাত্র দীর্ঘ প্রায় 2 থেকে 3 মাস ধরে তারা কিন্তু তাদের উপরে র্যাগিং করছেন। কখনো মৌখিকভাবে অসভ্য ভাষায় গালিগালাজ করছেন তাদেরকে, কখনো খালি সেলাইনের বোতল ছুঁড়ে মারছেন, কখনো গায়ে থুতু দিয়ে দিচ্ছেন। এরকমই কিন্তু একাধিকবার অভব্য আচরণ করেছেন এই জুনিয়রদের ওপর 2 সিনিয়র। সে জায়গা থেকে দাঁড়িয়ে গত 9 জানুয়ারি অধ্যক্ষের কাছে অভিযোগপত্র জমা পড়েন এবং কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল তড়িঘড়ি সুপার অঞ্জন অধিকারীকে চেয়ারম্যান করে একটি অ্যান্টি র্যাগিং কমিটি গঠন করে দেওয়া হয় এবং প্রাথমিক রিপোর্ট গত 10 তারিখে কিন্তু দেওয়া হয় এবং গতকালকে চূড়ান্ত রিপোর্ট দেওয়া হয়েছে এবং সেই রিপোর্টে দেখা যাচ্ছে যে পিজিটি 1 এর যে 2 চিকিৎসক পড়ুয়া অভিযোগ করছিলেন যে তাদের উপরে র্যাগিং করা হয়েছে এবং সেই র্যাগিং এর অভিযোগ কিন্তু প্রমাণিত হয়েছে। কিভাবে প্রমাণিত হলো তার জন্য কিন্তু 18 পাতার একটি পূর্ণাঙ্গ দেওয়া হয়েছে। তার মধ্যে কাদের বিষয়গুলি বা কাদের বয়ান নেওয়া হয়েছে, তার মধ্যে কিন্তু শিক্ষক চিকিৎসকদের বয়ান নেওয়া হয়েছে, গ্রুপ ডি স্টাফদের বয়ান নেওয়া হয়েছে, যারা শিক্ষক সময় প্রত্যক্ষ করেছিলেন প্রত্যেকের বয়ান কিন্তু সরকারে দেওয়া হয়েছে সেই 18 পাতার বয়ানে এবং তাতেই কিন্তু র্যাগিং প্রমাণিত হয়েছে। এবং ইতিমধ্যেই এই বিষয়ে পূর্ণাঙ্গ রিপোর্ট ইউজিসি থেকে আরম্ভ করে ন্যাশনাল মেডিকেল কমিশন এবং স্বাস্থ্য ভবন প্রত্যেকটি জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এর পরবর্তীকালে তার কি ধরনের শাস্তি হতে পারে সেইটা জানার জন্য কিন্তু কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল যেরকম ভাবে ন্যাশনাল মেডিকেল কমিশনের দিকে তাকিয়ে আছে, ঠিক একই রকম ভাবে আইনি পরামর্শ তারা নিচ্ছেন এবং যেটা জানা যাচ্ছে যে আগামী
2 থেকে 3 দিনের মধ্যে এই PGT2 এর যে 2 ছাত্রের বিরুদ্ধে অভিযোগ, তাদের বিরুদ্ধে কিন্তু কলকাতা মেডিকেল কলেজ এবং হাসপাতাল ব্যবস্থা নেবে। পাশাপাশি আরো একটি বিষয়ে উঠে আসছে অতনু, তা হচ্ছে গিয়ে যে এই যে দীর্ঘদিন ধরে 2 জন ছাত্র চিকিৎসক তারা অভিযোগ করছেন তাদের উপর ইঙ্গিত, তাহলে শিক্ষকদের কাছে কি সেই খবর ছিল না? সেই নিয়েও কিন্তু উষ্মা প্রকাশ করেছে কলকাতা মেডিকেল হাসপাতালের ট্রেকিং কমিটি। তারা বলছেন যে শিক্ষকরা কিন্তু শিক্ষক চিকিৎসকরা তাদের তো এটা নজরে রাখা প্রথমে দরকার ছিল, কেন ঠিকই নজরদারির প্রয়োজন ছিল, এই প্রশ্ন তো উঠবেই, কেন নজরদারি ঠিক মতো হয়নি? ধন্যবাদ ওঙ্কার। আমার এই 4টি ছেলে, মানে যে 2 জন অভিযোগ করেছে এবং যে 2 জন যাদের বিরুদ্ধে, এরা কিন্তু কাজের দিক থেকে খুব সিনসিয়ার, তার মানে বিহেভিয়ারাল কিছু একটু হচ্ছে হয়তো, যার জন্য আমরা অলরেডি আমাদের ডিপার্টমেন্ট অফ সাইকিয়াট্রি আছে, তাদের সাথে ইন্টারাক্ট করে যে বিহেভিয়ারাল প্রবলেম এখন তো বড় প্রবলেম, এবার কি ব্যবস্থা নেওয়া হবে সেটা নির্ভর করবে প্রশাসন, অ্যান্টি র্যাগিং কমিটি, অ্যাট দ্য সেম টাইম সরকারের উপদেশ, সরকার কিভাবে চান, ন্যাশনাল মেডিকেল কমিশন, ইউজিসি তার গাইডলাইন, হিউম্যান রাইটস কমিশন এবং সর্বোপরি আইন। স্যার, এই যে অভিযোগটা ছিল, এটা কি শারীরিক লাঞ্ছনার অভিযোগ ছিল? শারীরিক, মানসিক সব। দেখুন হু হু করে ট্রেন যাবে, দেখুন। আর এই যে যারা অপেক্ষা করে আছেন, এরা আসলে অপেক্ষা করে আছেন ট্রেনটা কখন যাবে, তারপরে এরা রাস্তা পার হবেন। এই দেখুন সুযোগ পেয়েছেন, রাস্তা পার হচ্ছেন। এটা কোথায় জানেন? এ হলো যাদবপুর রেলগেট। দেখুন এইভাবে রাস্তা পার হতে হচ্ছে। আপনারা জানেন কত ব্যস্ত স্টেশন এই যাদবপুর, শিয়ালদা দক্ষিণ শাখার যাদবপুর অত্যন্ত গুরুত্বপূর্ণ স্টেশন। যখন তখন ট্রেন আসছে, কিন্তু তার মধ্যে দিয়ে এইভাবেই পারাপার হতে হচ্ছে। আচ্ছা, এইভাবে যে পারাপার হচ্ছেন, কেন এইভাবে পারাপার হচ্ছেন প্রশ্ন তো উঠবেই। যারা যাদবপুর স্টেশনে যাননি তারা তো ভাবতে চাইবেন, জানতে চাইবেন যে এইভাবে কেন পারাপার হচ্ছেন, অন্য কোনো উপায় নেই, সাবওয়ে নেই। এটা কি জানেন? দেখুন ভালো করে, সাবওয়ে আছে, কিন্তু সাবওয়েটা ঠিক এই রকম। এবার বলুন আপনি এই জলে ভরা সাবওয়ে দিয়ে যাওয়া আসা করবেন? কবেকার জল, কোন জল কেউ জানেন না, পাইপ ফেটে জল বেরোচ্ছে, আর সেই জলে জলমগ্ন সাবওয়ে। শুধু জলমগ্ন নয়, তার সঙ্গে দেখুন বোতল ভাসছে, এই বোতল, চিপসের প্যাকেট ভাসছে। তাহলে বুঝুন এই সাবওয়েতে কাজ কিছু হয়, তবে সে কাজ হয় রাতের আঁধারে। এই সাবওয়ে দিয়ে তাহলে মানুষ যাওয়া আসা করবেন কি করে? কিন্তু এই সাবওয়ে এরকম ছিল না। 2013 সালে তৈরি এই সাবওয়ে, প্রথম 2 বছর দিব্যি যাওয়া আসা করতে পেরেছেন মানুষ, কিন্তু তারপর। আচ্ছা, এলাকার মানুষ যারা নিয়মিত যাওয়া আসা করতে হয়, তারা কি বলছেন শুনুন। যে উদ্দেশ্যে সাবওয়ে করা হয়েছিল সেই উদ্দেশ্য হচ্ছে না, তো বেশিরভাগ সময় জল জমে থাকে সাবওয়ে, লাখ লাখ টাকা খরচ হয়। হ্যাঁ, আর এই নিয়ে আমরা রেলওয়ে, আরপিএফ এবং এদেরকে অনেকবার কমপ্লেন করেছি। তারা বলছে আমাদের কিছু করণীয় নেই, আমরা কিছু, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করুন, আমরা কিছু করতে পারবো না। আর আমাদের রেলের লোকও নেই রেগুলার পরিষ্কার করা জলের। এই ঝুঁকি নিয়ে পারাপার মানে অ্যাক্সিডেন্ট তো লেগেই থাকে। আর বিশেষ করে যারা বয়স্ক লোক, এই যে ডিঙিয়ে ঘিরে দিয়েছে, ডিঙিয়ে যেতে হয়, যে কোনো সময় পড়ে যাচ্ছে, রেল লাইনে পড়ে যায়, খুবই রিস্কি। অথচ কলকাতা শহরের মধ্যে যে এরকম থেকে এইরকম হতে পারে, এটা ভাবা যায় না। এইটা আমাদের দাবি, পরিষ্কার করে উঠুক, তাহলে আমরা যাব না। এইটাও তো ভয় আমাদের, বাধ্য হয়ে ওইভাবে পারাপার করতে হচ্ছে। এটা পরিষ্কার করে দিন, এটা ঠিক করে দিন, তাহলে আমরা যাব এই সাবওয়ে দিয়ে, বলছেন সবাই। কিন্তু পরিষ্কার করবেটাকে? ভাবুন কত গুরুত্বপূর্ণ জায়গায়, ওদিকে যাদবপুর বিশ্ববিদ্যালয়, এদিকে হাসপাতাল রয়েছে, আর স্টেশনে তো ট্রেন ধরার তারা থাকবেই। আর ট্রেন আসে ট্রেনের নিয়মে, তারই মাঝ দিয়ে পার হয়ে যেতে হয় এপাশ থেকে ওপাশে। পাঁচিল থাকুক, রেলিং থাকুক, যাই থাকুক, টপকে, বয়স যতই হোক, হাই জাম্পটা শিখে নিতে হবে আসলে, এছাড়া উপায় নেই। তার কারণ সাবওয়ে আছে, নামে সাবওয়ে, কাজে নয়। আচ্ছা, কাউন্সিলর কি বলছেন? একটু বৃষ্টি হলে, একটু জল জমে গেলে ওখানে জলটা বেরোয়। এখন পুঁতিময়, একেবারে পুঁতিগন্ধময় অবস্থা, রেলকে বলে বলে কোনো কাজ হচ্ছে না। শুধু তাই নয়, প্রচুর ওখানে কাটা পড়েছে এই ঝুঁকিপূর্ণ যাতায়াত করতে গিয়ে। তবে এবার আমরা ঠিক করেছি, অঞ্চলের সমস্ত মানুষকে নিয়ে আমরা ওখানে অবস্থান বিক্ষোভে বসবো, যতক্ষণ না রেল এই কাজ করবে। ইউপিএ গভর্নমেন্টের সময় আমরা যে কাজ পেয়েছি, বিজেপি গভর্নমেন্টের সময়
এদের এই যে বাংলার প্রতি একটা অদ্ভুত হিংসা, বাংলার কোনো উন্নয়নমূলক কাজ হলে মানুষের উপকার হবে, এই যে এদের একটা গাত্রদাহ, এটাকে কিছুতেই আর নেওয়া যায় না। মানুষ এতে তিতে বিরক্ত। জনপ্রতিনিধির মতো কথা বলছেন এবং তিনি পথ বাতলে দিচ্ছেন, প্রয়োজন হলে অবস্থানে বসবেন এলাকার মানুষ। কিন্তু তা হবে কেন? এটা কেন হবে? রেলের দায়িত্ব, রেল কেন সে দায়িত্ব নিচ্ছে না? সিপিআরও মুখ্য জনসচেতন আধিকারিক, মুখ্য জনসংযোগ আধিকারিক, তিনি কি বলছেন শুনুন। পরিষ্কার তো করা হচ্ছে বিভিন্ন জায়গায়, যদি এটা কোনো কারণে অপরিষ্কার আছে সেটা দেখে নেওয়া হবে, সেটা করে দেওয়া হবে। কাজ তো করতেই হবে, পরিষ্কার করতেই হবে। খবর আমরা দেখালাম, আমরা খবর দেখালে কাজ হয়, তার প্রমাণ জানেন? এই যাদবপুর স্টেশন দেখাচ্ছিলাম আর গতকাল দেখিয়েছিলাম বিধাননগর স্টেশন। বিধাননগর স্টেশনে এইভাবে মানুষ কাতারে কাতারে মানুষ এসে ব্রিজ পার হয়ে, ওভারব্রিজ পার হয়ে ওপাশে গিয়ে টিকিট কাটছেন। কারণ স্টেশনের সঙ্গে যে দুটো কাউন্টার, সেই দুটো কাউন্টার বন্ধ। বন্ধ মানে একেবারে বন্ধ না, শুধু টিকিট কাটা যায় না, ভিতরে কিন্তু রাত হলে ঠিক মদের আসর বসে, আবর্জনা ভর্তি, ভিতরে মদের আসর বসে, অথচ টিকিট বিক্রি হয় না সেখান থেকে। ওই দেখুন বন্ধ টিকিট কাউন্টার, সেই কোভিডের সময় বন্ধ হয়েছিল, তারপর থেকে খোলেনি। খবর দেখিয়েছিলাম আমরা গতকাল। 24 ঘন্টার মধ্যে রেল পদক্ষেপের আশ্বাস দিয়েছে। 24 ঘন্টার মধ্যে রেলের দাবি, ব্যবস্থা নেওয়া হবে। তৎপর রেল, কমার্শিয়াল ম্যানেজারকে পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে। কাউন্টারের সামনে থেকে আবর্জনা পরিষ্কার করতে হবে এবং ওই বন্ধ টিকিট কাউন্টার এবার খোলা হবে। শিলিগুড়ির বিধান মার্কেটের খবর দেখাবো, অযোধ্যার ছবি দেখাবো। সেজে উঠেছে অযোধ্যা, ধীরে ধীরে আলো জ্বলছে, বিকেল 5টা বেজে গিয়েছে। দেখাবো বিরতির পর, সঙ্গে থাকুন। গোটা দেশ যখন রাম মন্দিরের চর্চায় ব্যস্ত, আমরাও হাজির অযোধ্যায়। রাম মন্দিরের হাত ধরে বদলাচ্ছে অযোধ্যা, বদলাচ্ছে অযোধ্যার পর্যটন, বদলাচ্ছে অযোধ্যার অর্থনীতি। তাই রাজনীতির হিসেব নিকেশের ফাঁকে বেরিয়ে পড়েছিলাম অযোধ্যার অলিতে, অযোধ্যার গলিতে, বুঝে নিতে